আসসালামু আলাইকুম। শুরু করছি কলঙ্কের কারুকাজ। লিখেছেন তাজনিন তায়েবা। পর্ব ৮। শেষ বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়েছে। আজ রাত হয়ে গিয়েছে, অথচ বৃষ্টি বন্ধ হওয়ার নামগন্ধ নেই। রাস্তার শেষ মাথায় টিনশেড একটা বিল্ডিং। এই বৃষ্টির মধ্যে সেই বিল্ডিংয়ে কলিং বেল বাজাচ্ছে ভয়ঙ্করভাবে। দরজার একের পর এক কর্শাঘাত করে কেউ সমানে ডেকে যাচ্ছে, আবির, আবির। ঘরের ভেতরে একা একটা মেয়ে ভয়ে চুপসে আছে সে। বাইরে থেকে ধেয়ে আসা পুরুষালী কণ্ঠে ডাকা যত বেশি জোরালো হচ্ছে, ততই যেন ভয়ে খামচে ধরছে তার হৃদয়। আতঙ্ক ভেসে উঠেছে চোখে মুখে। পুরুষালী কণ্ঠটা তখনও ডেকে যাচ্ছে, আবির, আবির, দরজা খোল। লোকটা এমন ডাকাডাকিতে আর চুপ থাকতে পারল না। মেয়েটা কাঁপা কাঁপা হাতে খুলে দিল দরজা। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে কে আপনি? দরজার সামনে দাঁড়িয়ে আছে হ্যাংলা পাতলা গড়নের একটা ছেলে। বৃষ্টির ছাটে কাকভেজা হয়ে গিয়েছে সে। এক হাতে চুলের পানি ঝাড়তে ঝাড়তে লোকটা ভদ্রস্বরে বলল, আবির ভাষায় আছে, আমি ওর বন্ধু রাসেল। ও নাকি নতুন চাকরি পেয়েছে শুনলাম। মেয়েটা শুকনো ঢোক গিলে সন্দিহান চোখে তাকালো লোকটার দিকে। চাপা স্বরে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কিন্তু আপনার কি তাতে? আমার আবার কি? আমি তো দেখা করতে এলাম। ভাইয়া বাড়িতে নেই, আপনি চলে যান। কথাটা বলতেই ব্যস্ত হাতে দরজা বন্ধ করতে নিল মেয়েটা। ঠিক তখনই অপর পাশ থেকে দরজার কপাট চেপে ধরল লোকটা। কেমন অদ্ভুতভাবে ভ্রুকুটি তুলে বলল, ভাইয়া, আবিরের বোনও আছে? কই, আবির তো কখনো বলেনি। মেয়েটা বুকের রাজ্যের ভয়ে খুব কষ্টে কণ্ঠ শক্ত করে বলল, বলেনি তো বলেনি, সেটা ভাইয়ার ব্যাপার। আপনি এখন যেতে পারেন। মেয়েটা পুনরায় দরজা বন্ধ করতে নিবে, তখন আবারও বাধা দিল লোকটা। হেয়ালি করে বলল, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আবির না ফেরা পর্যন্ত আমি বরং এখানেই থাকি। মেয়েটার বুকে ভেতরে সম্পূর্ণটা ভয় গ্রাস করলো। এবার ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, দেখুন, আপনি চলে যান। ভাইয়া কখন ফিরবে ঠিক নেই। আপনি কাল সকালে এসে দেখা করেন। আরে ভয় পেও না, আমি আবিরের অনেক কাছের বন্ধু। আবির কখনো আমার কথা বলেনি তোমায়? না, বলেনি। শালা তোমার কথাও আমাকে বলেনি। সে যাক, ভয় পেও না। তুমি যখন আবিরের ছোট বোন, আমারও তো ছোট বোনের মতো। কথাটা বলতে বলতে কৌশলে ঘরে ঢুকে গেল লোকটা। মেয়েটা আঁতকে উঠল, উৎকণ্ঠ স্বরে বলল, এ কি, আপনি ঘরে ঢুকলেন কেন? লোকটা মুচকি হাসলো, পা হেলে দুলে গিয়ে বসলো একটা চেয়ার টেনে। সাবলীল কণ্ঠে বলল, ঘরে গ্লাস আছে নিশ্চয়ই? মেয়েটা সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আছে, কিন্তু কেন? বাইরে বৃষ্টি হচ্ছে, এক কাপ চা বানাও, খাই। লোকটার এমন খাপছাড়া অদ্ভুত আচরণে শঙ্কিত হলো মেয়েটা, তবে কথা বাড়ালো না কোনো প্রকার। দুরু দুরু বুকে বলল, আচ্ছা আপনি বসুন। লোকটাকে বসিয়ে রেখে দ্রুত পায়ে রান্নাঘরে চলে এলো মেয়েটা। হাত পা কাঁপছে তার, চোখে স্পষ্ট ভয়, গলা শুকিয়ে আসছে আতঙ্কে। সম্পূর্ণ অজানা একটা লোক ঘরে ভেতরে এমনভাবে উদ্ভট আচরণ করলে যে কারো ভয় পাওয়ার কথা। মেয়েটা কম্পিত হাতে গ্যাস অন করলো। বাইরে প্রচুর বৃষ্টিপাত, বজ্রধ্বনি শোনা যাচ্ছে কিছুক্ষণ পর পর। মেয়েটা রুহু কাঁপছে, সাথে কাঁপছে হাত। চুলায় ফুটছে গরম পানি। ঠিক সেই সময় নিজের ঘাড়ের ওপর কারো তপ্ত শ্বাস অনুভব করলো মেয়েটা। মেয়েটার শরীর বরফের মতো জমে গেল। নিঃশ্বাস বন্ধ করে ঘাবড়ে তাকালো পেছনের দিকে। পেছনে ফিরে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে কণ্ঠ ছিটে বের হলো চিৎকার, আ! পেছনের ছুরি হাতে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত লোকটা। বৃষ্টির কারণে ঘরে বিদ্যুৎ নেই। টিউবলাইটের সামান্য আলোতে আলোকিত ঘর। মৃদু আলোয় ছুরি
হাতে লোকটাকে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। এক পর্যায়ে ভয়ে মেয়েটার প্রাণ যায় যায় দশা। লোকটাকে এমন ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সে তোতলাতে তোতলাতে বলল, আপনি রান্নাঘরে কেন এলেন? মেয়েটার এমন ভয় পেতে দেখে হো হো করে হেসে উঠল লোকটা। ছুরিটা মেয়েটার দিকে এগিয়ে ধরে রসিকতার স্বরে বলল, আরে ভয় পেয়ে গেলে নাকি? মেয়েটা ভয়ে পিছিয়ে গেল কয়েক পা। পেছাতে পেছাতে পিঠ ঠেকল দেওয়ালে। হিম হয়ে আসা কণ্ঠে বলল, আপনার হাতে। লোকটা ছুরি হাতে এগিয়ে এলো মেয়েটার দিকে। মেয়েটার চোখের সামনে ছুরিটা ধরে বলল, এই ছুরিটা এখান থেকে নিলাম। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে অনেক ভয় পাচ্ছ। আচ্ছা, ভয় পেতে হবে না। কথাটা বলে লোকটা ছুরিটা ধরিয়ে দিল মেয়েটার হাতে। মেয়েটা শান্ত করার জন্য বলল, এই নাও ধরো, ছুরিটা তোমার হাতে রাখো। আমি উল্টাপাল্টা কাজ করলে আমাকে মেরে দিও না, হয় তাও ভয় পেও না। মেয়েটা ছুরিটা শক্ত করে ধরে শান্ত হলো একটু, তবে বিশ্বাস করতে পারল না লোকটাকে। তো সম্ভ্রান্ত গলায় বলল, আপনি প্লিজ চলে যান, ভাইয়া আসলে তারপর আসবেন। লোকটা আর উপায় পেল না। মেয়েটা ভীষণ ঘাবড়াচ্ছে মনে হয়, তাই সিদ্ধান্ত নিল চলে যাওয়া। মেয়েটা আশ্বস্ত করে বলল, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ। সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। আবির ফিরলে বলবে আমাকে একটা কল দিতে। ও বলল ওর অফিসে নাকি আরও কয়েকজন নতুন লোক নিচ্ছে, তাই ভাবলাম দেখি একটু চেষ্টা করে ওর মতো যদি কিছু টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নেওয়া যায় তাহলে তো আর মন্দ হয় না। লোকটার কথায় চট করে জ্বলে উঠল মেয়েটার চোখ। শীতল কণ্ঠে উচ্চারণ করল, ঘুষ। বিনিময়ে হাসল লোকটা, ঠোঁটের হাসি ঝুলিয়ে রেখেই বলল, এই যুগের নিয়মই এখন এটা। আচ্ছা, আমি আসছি তবে। লোকটা যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে দ্রুত কণ্ঠে ডাকলো, মেয়েটা দাঁড়ান। লোকটা দাঁড়িয়ে গেল রান্নাঘরের দরজায় সামনেই। ঠিক তখনই পায়ের নিচে অনুভব করলো কিছু একটা। লোকটা নিরক্ষ দৃষ্টিতে তাকাতেই বুঝতে পারল রক্তের তরল স্রোত। লোকটা চোখ বড় বড় করে সামনের দিকে তাকাতেই দেখতে পেল এক হাত আর জিহ্বা কাটা আবিরের লাশ। চোখ উল্টে তাকিয়ে আছে তার দিকেই। ভয়ে আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো লোকটার। আতঙ্কে নীল হয়ে হলো মুখ, কণ্ঠ পুড়ে বেরিয়ে এলো চিৎকার, মুহূর্তেই ঘরের সমস্ত লাইট অফ হয়ে গেল। কিছুক্ষণের ব্যবধানে শোনা গেল মেয়েটার চিৎকার, কিন্তু অন্ধকার ঘরে কি হলো কিছু দেখা গেল না। মাঝে মাঝে বজ্রপাতের আলোয় দেখা গেল এক অশরীরী ছায়া, প্রেতাত্মার মতো কিছু একটা ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে আর বিড়বিড় করছে। কিন্তু বিকল কণ্ঠে বিড়বিড় করা কোনো শব্দই বোঝা যাচ্ছে না। বৃষ্টি থেমেছে শেষ রাতের দিকে। বিস্তরা আকাশ দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দ হয়ে গেছে অনেক আগেই। সকাল হতে ব্যস্ত হয়ে গেছে গ্রামীণ জীবন। কেউ ঝাড়ু দিচ্ছে দোকানের সামনে, কেউ গরম চায়ে কাপে দিচ্ছে চুমুক। রিকশার বেল বাজছে, হাঁক ডাক শোনা যাচ্ছে সবজির বাজারে। সবাই মন দিয়েছে নিজ নিজ জীবিকার তাগিদে, যেন কিছুই হয়নি কাল রাতে সেই অন্ধকার ঘর, আধার ভরা দুঃস্বপ্ন আর সেই মানবী। কী হলো তাদের? কেউ খোঁজ নেয়নি, খোঁজ নেওয়ার কথাও না। সকাল গড়িয়ে দুপুরের কড়া রোদের আগুনে চাদরে ঢাকা পড়েছে পুরো স্কুল মাঠ। একটু আগেই টিফিনের ঘণ্টা বেজেছে। স্কুলের পাশের দোকানগুলোতে পড়েছে শিক্ষার্থীদের ভিড়। টিফিনের টাইমে সিঙ্গারার দোকানদারদের হাত জিরোয় না। মেলা বেচাকেনা হয় তাদের টিফিনের সময়। সিঙ্গারা বোধহয় শিক্ষার্থীদের প্রধান খাদ্য। এরা বাড়ি থেকে টিফিন বক্স ভর্তি খাবার নিয়ে এলেও একটা সিঙ্গারা খাবেই খাবে। সবাই যার যার মতো খাবার খাচ্ছে। নুরই কেবল যায়নি খেতে। স্কুল থেকে বাড়ির পথ প্রায় 30 মিনিটের। বাড়িতে খেতে গেলে ফিরতে দেরি হবে, টিফিনের সময় ফুরিয়ে যাবে নিশ্চিত।
আর টিফিনে খাওয়ার জন্য প্রতিদিন টাকা দেওয়ার সামর্থ্য তার বাবার নেই। মাঝে মধ্যে 5 টাকা দেয়, আবার বেশিরভাগ সময় দেয়ও না। এতে নূরের কোনো আপত্তি নেই। বাবার আর্থিক অবস্থার দিকটাও তো দেখতে হবে তাকে। আর স্কুলে ভর্তি হয়েছে পর্যন্ত তার মা কখনোই আদর করে টিফিন বক্সেতে খাবার দেয়নি তাকে। তাই অভ্যাস হয়ে গিয়েছে নূরের। এক বেলা না খেয়ে থাকাটা তেমন কঠিন কি? কিরে, আধমরার মতো শুয়ে আছিস কেন এখানে? কথাটা বলেই নূরের পিঠে ধুম করে একটা থাপ্পড় বসিয়ে দিল মারিয়া। নূর ধরফরিয়ে উঠল, পিঠে হাত রেখে গজগজিয়ে বলল, উফ, কথায় কথায় থাপ্পড় মারা কোন ধরনের অভ্যাস তোর? মারিয়া দাঁত কেলিয়ে হেসে এসে নূরের পাশে চঞ্চল কণ্ঠে বলল, কথায় কথায় থাপ্পড় দেওয়া একটি আন্তর্জাতিক অভ্যাস। নূর পিঠে হাত রেখে নাক ফুলিয়ে বলল, আজাইরা কথা কম বল। দোকানে না খাইতে গেলি, খাবার না খাইয়া আমার মাথা খাইতে আইলি কেন? তোর মাথা খাইতে আসিনি, তোরে খাওয়াইতে আইছি মুটকি। কথাটা বলেই মারিয়া একটা সিঙ্গারা বাড়িয়ে দিল নূরের দিকে, বলল, নে ধর, খা এটা। নূর সিঙ্গারাটার দিকে চোখ উল্টে তাকিয়ে বলল, কি? চোখে দেখোস না এটা সিঙ্গারা? ধর, খা। তুই খাস নাই? এখন আইছে, কি ভাবিস নিজেকে? আমি নিজে না খাইয়া তোকে খাওয়াবো? অসম্ভব বোন, এত মানব দরদি আমি হইনি। তাহলে তোর একটা আমার একটা। 10 টাকা আনছিলাম না? তোর 5 টাকা, আমার 5 টাকা। সর সামনে থেকে, আমি খাবো না, খিদা নাই। নূর কথাটা বলতেই মারিয়া জোর করে পুরো সিঙ্গারাটা নূরের মুখে ঢুকিয়ে দিল। নূর রাগে কটকট করে বলল, তুই খাবি? তোর বাপে খাইব। ধর, খা। বাল, তুই এত আজাইরা কেন? বেশি কথা না কইয়া খা। নূর আর তর্ক করল না। আজ নতুন নয়, মারিয়া প্রায়শই এমন করে। তাকে রেখে কখনোই টিফিন খাবার খায় না সে। মারিয়া আর নূর দুজন নেই বেঞ্চে বসে সিঙ্গারা খাচ্ছে। এমন সময় হাজির হলো স্মিতা। দুজনকে ভাগাভাগি করে সিঙ্গারা খেতে দেখে বলল, কিরে, তোরা সিঙ্গারা ভাগ করে খাইতেছোস, আমারে দিলি না? মারিয়া সিঙ্গারায় কামড় বসিয়ে ভেঙচি কেটে বলল, তোর পেটে কুমির ঢুকছে নাকি? একটু আগেই না দেখাইলাম দোকানে দাঁড়িয়ে সিঙ্গারা খাইতেছোস? মারিয়ার কথাটা বলার সাথে সাথে মুখটা চুপসে নিল স্মিতার। একটু আগে 2টো সিঙ্গারা খেয়ে এসেছে একা একা, ভেবেছে কেউ দেখেনি। সুন্দর করে ওদের সাথে ভাগ বসাতে পারবে এখন। অথচ সেই আশায় এক মগ জল ঢেলে দিল মারিয়া। স্মিতা মলিন কণ্ঠে বলল, তুই দেখা ফালাইছোস? না দেখলে তো এখন ভাগ বসাইতে আইতি সুন্দর মতো। মারিয়ার কথা শেষ হতে না হতেই নূর টিপ্পনি কেটে বলল, তুই এত খাস কেন বোন? খাওয়াটা একটু কমাইতে পারোস না? এমনিতেই বাট্টু, মোটা হইলে তোরে কেমন লাগবে একটু ভাব। তার ঠোঁট বাঁকালো, মাথায় বাঁধা চুলের ঝুঁটিটা নাড়াতে নাড়াতে ভাব সাব নিয়ে বলল, একদম খোঁটা দিবি না, আমি বাট্টু না, খাটো। যেই লাউ সেই কদু। পেছন থেকে ওসমানের কণ্ঠ কানে আসতেই দাঁত চেপে ঠোঁট ফুলিয়ে তাকালো স্মিতা। চেঁচিয়ে চেঁচিয়ে বলল, এতক্ষণে তোরই কমতি ছিল? কই ছিলি এতক্ষণ? ওসমান হাতে একটা চিপসের প্যাকেট, সে চিপস মুখে দিতে দিতে বলল, বাড়িতে গিয়েছিলাম ভাত খাইতে। 3 বান্ধবীর শকুনি নজর বর্তালো ওসমানের হাতের চিপসের প্যাকেটের দিকে। মারিয়া শয়তানি হেসে বলল, তোর হাতে ওইটা কি? ওসমান চোখ উল্টে তাকালো 3 জনের দিকে। দ্রুত হাতে চিপসের প্যাকেটটা লুকোলো পিঠ পিছে। রাগান্বিত কণ্ঠে বলল, নাটক করিস না, আব্বার কাছ থেকে অনেক চাইয়া 10 টাকা আনছি। স্মিতা এগিয়ে এসে বলল, তাই বললা একা খাবি? তোরা কোনো দিন আমারে একা খাইতে দিছোস? আজকে একলাই খামো। কিরে ভাই? নূর একটা মধুর ডাক দিয়ে এগোতে চাইল ওসমানের দিকে। ওসমান বাধা দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই 3টা একটাও আগাবি না কইলাম। আগামো না আবার কি? না আগাইলে তোর চিপস খামো কেমনে?
ওদেরকে এগিয়ে আসতে দেখে ওসমান ভড়কালো। উপায়ান্ত না পেয়ে চিপসের প্যাকেটের সাথে সাথে থুতু দিয়ে বাড়িয়ে দিল ওদের দিকে। কুটিল কণ্ঠে বলল, নে ধর খা এবার। মারিয়া তিরিক্ষি কণ্ঠে বলল, শালা জাউরা, বাইসা গেলি। কথাটা বলেই চলে যেতে নিল মারিয়া। স্মিতা নূর ওদেরকে আটকে ফুঁসে ওঠা কণ্ঠে বলল, আরে দাঁড়া, ইয়ায় আমাগো খাইতে দিল না, তাইলে আমরা ওরে দিমু কেন? নূর নিজের মুখটা এগিয়ে নিল, নিকাবটা হালকা তুলে থুতু ফেললো ওসমানের হাতে ধরে রাখা চিপসের প্যাকেটে। বিদ্রুপ করে বলল, নে হারামজাদা, এবার তুই খা। ওসমান চিপসের প্যাকেটটা নূরের মুখে ছুঁড়ে মেরে রাগে গর্জে উঠল, নূর, শাকচুন্নির বাচ্চা তুই আজকে শেষ। নূরকে আর পাইকে। নূর তার বোরকা খামচে ধরে দৌড়াতে শুরু করলো এলোপাথারি। পেছন পেছন তাকে ধরার জন্য ধাওয়া করলো ওসমান। দুপুরের কড়া রোদে পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে দুজন। ক্লাসরুমে বসে ওদেরকে দেখছে আর হাসতে। একে অপরের সাথে থাপড়াথাপড়ির প্রতিযোগিতায় শুরু করে দিয়েছে মারিয়া আর স্মিতা। স্কুলের মাঠের চারিপাশে বাউন্ডারি নেই, সেই সুবাদে অনায়াসে খেলতে খেলতে স্কুলের বাইরে চলে যায় শিক্ষার্থীরা। নূরের ক্ষেত্রেও তাই হলো আজ। সে দৌড়াতে দৌড়াতে অতিক্রম করলো স্কুলের সীমানা। বাইরে চেয়ারম্যানের বড় ছেলে ইমরান আর তার দলবলের ছেলেপুলেদের সাথে কোনো এক জরুরি বিষয় নিয়ে কথা বলছিল। ঠিক তখনই নূর দৌড়ে এসে থুবড়ে পড়ল ইমরানের ওপর। ঠিক পড়ল না, ইমরানের পিঠের ওপর পড়তেই যাবে, ঠিক সেই মুহূর্তেই একটা শক্তপোক্ত হাত ধরে ফেলল তাকে। একটুর জন্য পড়তে পড়তে বাঁচল মেয়েটা। খুশি খুশি তাকালো তার রক্ষা করা হাতটার মালিকের দিকে। তখনই চোখ কপালে উঠল তার। একজোড়া লাল রক্তিম চোখ যে তাকে ডিরেক্ট পুড়িয়ে দেওয়ার তোড়জোড় করছে, সে বিষয়টা ধাতবস্তু হতেই ধীরে ধীরে শিরদাঁড় শক্ত করে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটা। শুকনো ঢোক গিলে নিজের হয়ে কোনো প্রকার সাফাই গাওয়ার আগেই মুসা চাপা ক্ষুব্ধ কণ্ঠে বলল, স্কুলে ছাগলের বাচ্চার মতো লাফাতে আসিস না নিশ্চয়ই?